This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আবারও সীমান্তে বেয়াদবির ছবি দেখতে পাওয়া যাচ্ছে। শুধু ছবি নয়, ঘটনা। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির বেয়াদবি একে বলবই। কিষানগঞ্জ সেক্টরে শিলিগুড়ির ঠাকুরগাঁওতে এবার নদীর পাশে বাংকার করে প্রবেশ পথ তৈরির কংক্রিটের নির্মাণ বাংলাদেশিদের, আর তাতে মদত দিচ্ছে বিজিবি। সেই নির্মাণ ভাঙতে বিজিবিকে বাধ্য করলো বিএসএফ সূত্রে খবর পাওয়া গিয়েছে বর্ডার গার্ড অফ বাংলাদেশের ৪২ নম্বর ব্যাটালিয়ন এই কংক্রিটের নির্মাণটি তৈরি করছিল। কুলিক নদীর ধারে ১৫০ গজের মধ্যে বেআইনি নির্মাণের কাজ চলছিল। বিএসএফ এর জওয়ানরা এই কাজ দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশকে সতর্ক করে এবং হুঁশিয়ারি দেয় কাজ বন্ধ করার জন্য। সেই হুঁশিয়ারির পর এখন ছবিটা কি আমার সহকর্মী সায়ন্ত আমাদের সামনে তুলে ধরবে। সায়ন্ত, এই হুঁশিয়ারি আসে, মার্ক করা যায় বিষয়টা, আবারও আমরা বেয়াদবি বলছি বিষয়টাকে। এখন কি পরিস্থিতি, কতটাই হুঁশিয়ারি তারা শুনলেন? একদম শুভজিৎ, দেখো বারবার কিন্তু সতর্ক করা হচ্ছে। গতবার দেখা গেছিল কোচবিহারে, সেখানেও স্থায়ী সেন্ট্রি বাংকার তৈরি করছিল বর্ডার গার্ড অফ বাংলাদেশ। এবারও দেখা গেল কুলিক নদীর ধারে এভাবে বাংকার তৈরি করেছে, এবং তার শুধু বাংকার তৈরি করেনি, সেই সুড়ঙ্গে ঢোকার জন্য আলাদা স্থায়ী নির্মাণ কংক্রিটের নির্মাণ তৈরি করা হচ্ছিল। এই দৃশ্য দেখার পর বিএসএফ এর তরফে তাকে হুঁশিয়ার করা হয় এবং সতর্ক করার পাশাপাশি তাদেরকে বলা হয় যদি না ভাঙা হয় তাহলে কিন্তু পদক্ষেপ করা হবে। এরপরই বর্ডার গার্ড বাংলাদেশের তরফে সেই নির্মাণ কাজ বন্ধ করা হয় এবং ভেঙে ফেলা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানেই কেন বারবার এরকম করা হচ্ছে, কেন বর্ডার গার্ড বাংলাদেশ এরকম বেয়াদবিপনা দেখাচ্ছে? মূলত যেটা মনে করা হচ্ছে, এই জিরো লাইনেই মূলত এরা কেন কংক্রিট নির্মাণ তৈরি করার চেষ্টা করছে এবং বা সুড়ঙ্গ তৈরি করার চেষ্টা করছে, যাতে রাতের অন্ধকারে হোক বা সকালের দিকে বিএসএফ এর যাবতীয় বিএসএফ নজরদারি রাখা যায় এবং একটু একটু করে জমি দখলের ব্যবস্থা, জমি দখলের চেষ্টা করা যায়। অর্থাৎ জমি দখল, ভারতীয় ভূখণ্ডের দখলের চক্রান্ত এবং অন্যান্য ইলিগাল কাজকর্ম, অর্থাৎ অনুপ্রবেশকারী বা পাচারের কাজকর্ম আরো বৃদ্ধি করার জন্যই বর্ডার গার্ড অফ বাংলাদেশের সক্রিয়তায় বাংলাদেশের ভূখণ্ডে থাকা বেশ কিছু অসাধু এবং কট্টর মৌলবাদী সংগঠনের লোকজন এই ধরনের কাজ করছে বলে বিএসএফ তরফে জানানো হয়েছে। ইতিমধ্যে সতর্ক করার পাশাপাশি ফ্ল্যাগ মিটিং করা হয় এবং আগামী দিন এই কাজ যাতে না করা হয় তার জন্য কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশকে সতর্ক করে দেওয়া হয়েছে বিএসএফ এর তরফে। শুভজিৎ, বেশ, দর্শকদের আরো একবার জানাই, এখনো পর্যন্ত যে বিষয়টা জানতে পারা যাচ্ছে, ফের সীমান্তে বেয়াদবি। বর্ডার গার্ড বাংলাদেশের কিষানগঞ্জ সেক্টরের শিলিগুড়ির ঠাকুরগাঁওতে নদীর পাশে বাংকার করে প্রবেশ পথ তৈরির কংক্রিটের নির্মাণ বাংলাদেশিদের, আর তাতে মদত দিচ্ছে বিজিবি। আর সেই নির্মাণ ভাঙতে বিজিবিকে বাধ্য করে বিএসএফ সূত্রে খবর পাচ্ছি আমরা, বর্ডার গার্ড অফ বাংলাদেশের ৪২ নম্বর ব্যাটালিয়ন এই কংক্রিটের নির্মাণটি তৈরি করছিল। কুলিক নদীর ধারে ১৫০ গজের মধ্যে বেআইনি নির্মাণের কাজ চলছিল। বিএসএফ এর জওয়ানরা ওই কাজ দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশকে সতর্ক করে, হুঁশিয়ারি দেয় কাজ বন্ধ করার জন্য। হুঁশিয়ারি দেন তারা, যদি সেই স্থায়ী নির্মাণ কাজ বন্ধ না হয় তাহলে বিএসএফ এর পদক্ষেপ করবে বলে তাদের তরফ থেকে জানানো হয়। এরপরই বর্ডার গার্ড অফ বাংলাদেশ ওই স্থান নির্মাণের কাজ বন্ধ করে এবং একাংশ ভেঙে দেয়। ফ্ল্যাগ মিটিং করে বিতর্কের সমাধান করার চেষ্টা করে বর্ডার গার্ড বাংলাদেশ। বিএসএফ সূত্রে খবর পাওয়া গিয়েছে যে এই ধরনের নির্মাণ আগামী দিন থেকে যেন না হয় সে ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে বর্ডার গার্ড অফ বাংলাদেশকে। শান্ত, আমি আরো একবার দর্শকদের জানালাম, তুমি আমাদের বললে এই যে বারবার সাক্ষাতের মাধ্যমে, বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধানের প্রয়াস, শুধু প্রয়াসটুকুই দেখা যায়। যদি প্রয়াসই হয় তাহলে ঘটনা আটকানো যাচ্ছে না কেন? এই উত্তর বা এই উদ্দেশ্য এখনো পর্যন্ত কিছু মিলেছে? বর্ডার গার্ড অফ বাংলাদেশ যে ধরনের আচরণ করছে, তারা মূলত বিএসএফ এর সঙ্গে ফ্ল্যাগ মিটিং বা অন্যান্য বৈঠকে একরকম কথা বলছে, আবার দেশে ফিরে গিয়ে নিজেদের ভূখণ্ডে অন্যরকম কার্যকলাপ করছে। মূলত যেটা মনে করা হচ্ছে, বর্ডার গার্ড অফ বাংলাদেশ কিন্তু সেখানকার নাগরিক এবং মৌলবাদী কঠোর বা যারা সংগঠন তাদের চাপেই রয়েছে, যে কারণে তারা যা করছে সেগুলোকে পুরোপুরি প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে। আর তাতেই কিন্তু মূলত বিতর্কে পড়ছে বর্ডার গার্ড অফ বাংলাদেশ। তারা এখন নিজেদের দেশে অনুপ্রবেশ রোখা থেকে, অর্থাৎ তাদের যে সীমান্তে ভারতের প্রবেশের এই রোখার পরিবর্তে সেই কাজ যাতে আরো বেশি করে এই বাংলাদেশের ভূখণ্ডের লোকজন, সেদিকেই মূলত মদত দিচ্ছে তাদের নিজস্ব ব্যক্তিগত উদ্দেশ্যে। একটু থামাচ্ছি। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন আর.কে দাস। ক্যাপ্টেন দাস, আপনার কাছে আমি জানতে চাইবো যে বারবার শুনছি আমরা যে প্রয়াস চলছে বৈঠকের মাধ্যমে বিষয়টা যাতে না হয় তার একটা চেষ্টা আছে, কিন্তু বাস্তবে বারবার এই ধরনের ঘটনা, বেয়াদবি দেখা যাচ্ছে। এখানে বেয়াদবি কনসিয়াসলি বলছি, কি বলবেন আপনি? একদমই
বাংলাদেশ বর্ডার যে গার্ড রয়েছে ওরা ভারতের সাথে এমন একটা ভাব দেখাচ্ছে, এটা একটা বেয়াদবি নিশ্চয়ই। আর ওরা ভারতের উপরে এক রকমের প্রেশার ট্যাকটিক, ভারতের সাথে যা ভারত করতে চাইছে তার ঠিক উল্টোটা করবে। ওরা অনুপ্রবেশ যারা করতে চায় তাদের ওরা এনকারেজ করছে যেতে নাকি ভারতে ঢুকে বিভিন্ন রকমের ওরা কার্যকলাপ অ্যাক্টিভিটিস ওরা চালিয়ে যাচ্ছে ভারতের মধ্যে। এটার জন্য একদম মদত পাচ্ছে বাংলাদেশি বর্ডার বিডিআর থেকে। এখন বাংলাদেশের মধ্যে একটা স্টেটমেন্ট হয়ে গেছে, ভারত যা করবে তার ঠিক উল্টোটা ওরা করতে চায়। ভারতের সাথে যে কটা চুক্তি ছিল প্রায় 10টার মধ্যে 8খানা চুক্তি ওরা টার্ন করে দিয়েছে। তো ওদের মধ্যে এই একটা মনোভাব যে এসছে সেইটা কিন্তু ভারতের জন্য এবং পরবর্তীকালে ওদের জন্য সবচেয়ে বেশি খারাপ হবে। বেশ, অনেক ধন্যবাদ ক্যাপ্টেন দাস। কথা বলছিলাম গ্রুপ ক্যাপ্টেন আর কে দাসের সঙ্গে এবং খুব স্বাভাবিকভাবেই তিনি যেটা বলছেন একদম স্ট্রেট ফরওয়ার্ড, তিনি বলছেন যে এইটা আগামী দিনে কিন্তু তাদের জন্যই সমস্যা হতে পারে, কারণ ভারত তাদের সহনশীলতা দেখাচ্ছে মানে এই নয় যে মেনে নিচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রাজাগোপাল বাবু, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে বারবার এত রকম পরিস্থিতির পরেও বিজিবির তরফ থেকে অনুপ্রবেশ সংক্রান্ত এই ধরনের অ্যাক্টিভিটিগুলো হচ্ছে, এইটাতে কি বাংলাদেশ তাদের ভবিষ্যৎ কি হতে পারে তার আঁচ করতে পারছে না, নাকি ইচ্ছাকৃত করছে? এটাও প্ররোচনার একটা অংশ। হ্যাঁ, দেখুন, বাংলাদেশের যারা সরকারি এই মুহূর্তে আছে তাদের একটা কাজ হচ্ছে যে মানুষকে ভারত বিদ্বেষিতার মধ্যে নাপিয়ে রাখা, মৌলবাদের মধ্যে আবর্তে তাদেরকে সেই ঐক্যবদ্ধ করা। এবং সেখানে তারা হয়তো ভাবছে যে এটা যদি ঘটে তাহলে আগামী দিনে নির্বাচনে আওয়ামী লীগ জিততে পারবে না, সেখানে হয়তো এক নতুন কোনো মৌলবাদী দলের উত্থান ঘটলে তারাই জিতবে এবং সেখানে বকলমে মোহাম্মদ ইউনূস সেটা চালাবেন। এইটাই হচ্ছে পরিকল্পনা। সেই পরিকল্পনার অঙ্গ হিসেবেই বিজেপি আমরা দেখছি যে প্রতিনিয়ত চেষ্টা করছে ভারতকে উত্তক্ত করার। জিরো লাইনে তারা কনস্ট্রাকশন করছে, যেটা যদিও জিরো লাইনে কনস্ট্রাকশনে কিছু আমাদের বিভিন্ন টিটির মধ্যে দিয়ে রয়েছে, কিন্তু যেখানে করেছে সেখানে হয়তো নেই। ভারত তো ভেঙে দিয়েছে মানেই হচ্ছে যে আমরা সেখানে আন্তর্জাতিক আইনের বক্তব্যের কোনো স্বীকৃতি নেই। গতকাল বাজেট যে হয়েছে, যেখানে দেখবেন ইউনিয়ন বাজেটে আমরা কিন্তু বাংলাদেশের জন্য টাকা বরাদ্দ গত বছরও যেটা রেখেছিলাম এবছরও রেখেছি। আমরা বিভিন্ন পার্শ্ববর্তী দেশকে অনুদান দিই। ভারত সরকার কিন্তু কোনোভাবেই চাইছে না যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হোক, কিন্তু বাংলাদেশের এখন যারা আছেন তারা একেবারে দৃঢ় সংকল্প ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে। কিন্তু আমাদের বক্তব্য, আমরা পিপল সেন্ট্রিক রিলেশনশিপে বিশ্বাস করি, সে দেশের মানুষের সঙ্গে আমাদের কোনো সংঘাত নেই। তো কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে যারা আছে তারা সেটাই চাইছে। এখন দেখা যাক কতদিন আমরা এই ব্যাপারটাকে জিয়ে রাখতে পারি, শান্তিপূর্ণ সহাবস্থান কতদিন করতে পারি, না আমাদের কখনো কখনো বীরত্বের জন্য খোঁজ করতে হবে, সেটা একটা ভাববার সময় হয়তো এসেছে। ধন্যবাদ রাজাগোপাল বাবু। মদন মিত্র এবার দলের একাংশকে নিশানা করলেন। কি বলে নিশানা করলেন? তিনি বললেন তৃণমূলের টাকা দিলেই পথ, পুরসভা পঞ্চায়েত থেকে বিধানসভা ভোটের জন্য টিকিট পেতেও টাকা দিতে হচ্ছে। TV9 বাংলায় বিস্ফোরক অভিযোগ কামারহাটের তৃণমূল বিধায়ক মদন মিত্রর। দলে পদ পাইয়ে দেওয়ার জন্য কেউ 5 লক্ষ টাকা চাইছে, কেউ 10 লক্ষ টাকা চাইছে। দলের জেলা স্তরে ছড়িয়ে পড়েছে দুর্নীতি। TV9 বাংলায় এমনও বিস্ফোরক মন্তব্য মদন মিত্রের। শুনুন কি বলেছেন তিনি। তৃণমূল কংগ্রেসে ক্ষমতা পাইয়ে দেওয়ার জন্য এক শ্রেণীর বাজারি দালাল দলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তৃণমূলের নাম করে বেশ কিছু লোক তারা এর খপ্পরে পড়ছে এবং সর্বত্র একটা টাকা লেনদেনের একটা বড় অংশ চলছে তলার লেভেলে। বলছেন যে জেলা বা পঞ্চায়েতের একটা সদস্য হওয়ার জন্য টাকা দিচ্ছে সর্বত্র। এটা একদম জেলা লেভেলে এই দুর্নীতিটা ছড়িয়ে গেছে প্রত্যেকটা জেলার বিরাট বিরাট অংশে। এবং আমি খালি চাইছি আমার কটা লোক এই টাকা দিবি, আজকে 10 লাখ দিবি, তোকে সেক্রেটারি করবো, এরপর তোকে পঞ্চায়েতের টিকিট দেবো, কাউন্সিলরের টিকিট দেবো, কেউ কেউ বলছেন MLA-র টিকিট দেবো। MLA-র টিকিটের এখন দর কত যাচ্ছে? যে যেমন পাচ্ছে তাকে হাঁকছে। তো আমারও জানতে ইচ্ছে করছে যে কেমন পদে কেমন টাকা।
তৃণমূলের পদ পাওয়ার জন্য এখন একটা সরকারি চাকরি WBCS অফিসার গেজেটেড অফিসারের থেকে বেশি মূল্যবান, মোস্ট কস্টলি লাক্সারিয়াস, যেমন পাচ্ছে। একটা চাকরি দেওয়ার নাম করে একটা দলে পদ পাওয়ার জন্য কেউ 5 লাখ চাইছে, কেউ 10 লাখ চাইছে। টাকার কি ভ্যালু আছে? যে সম্প্রদায়ের হাতে কালো টাকা রয়েছে, যারা ঘুরে বেড়াচ্ছে তৃণমূলে একটা মুখে ছাপ লাগিয়ে, কোনোভাবে কোনো দিন যদি দিদিকে একবার প্রণাম করা বা অভিষেকদার পাশে বা মদনদার পাশে বা কাউর পাশে একবার দাঁড়িয়ে যেতে পারি, হয়ে গেল। এলাকার পুলিশের 7 খুন মাপ, পুলিশের কাছে কেস গেলে বলছে এই দেখুন আমি তৃণমূল কংগ্রেস করি। ফলে আমি এটাই বলতে চাইছি 26-এর আগে ভয়ঙ্করভাবে আমাদের, কারণ আমরা যা করব তার দায় দায়িত্ব গিয়ে পড়বে দলের সর্বোচ্চ নেতৃত্বের উপরে। মদন মিত্রের এহেন বিস্ফোরক মন্তব্যের পর, বলা ভালো বক্তব্যের পর, বিজেপি বিষয়টা কিভাবে দেখছে অনেকটা বিজেপির হয়ে বলেছেন সুকান্ত মজুমদার, আপনাদের শোনাবো। পাশাপাশি বামেদের প্রতিক্রিয়া কি, প্রতিনিধিত্ব করেছেন কলতান দাশগুপ্ত, শোনাবো কি বলছেন কলতান। মদন দাস সেই সময় থেকে তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত, যখন তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল। তারপর যদি ওনার এটা আত্ম উপলব্ধি হয় তাহলে সেই দলে তো ওনার থাকা উচিত না। প্রথম কথা, ওই দলে থেকে উনি ওখানে গিয়ে গলা উঁচু করে কি লাভ? কিছু না হলে পরেও কমসে কম বাড়িটা ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকুন, ধর্মকর্ম করুন, গীতা পাঠ পড়ুন, মহাভারত পড়ুন, তাও কারো কাজে লাগবে, পরকালটা ভালো হবে। কিন্তু এই নর্দমায় থেকে, এই দুর্গন্ধযুক্ত নর্দমায় থাকলে পরে যে পাপ লাগবে সে পাপ কুম্ভে গিয়ে 5 বার স্নান করলে পরেও ধোবে না। মিত্র আজকে দাবি করছেন সেটা বড় কথা না, আমরা বহুদিন ধরে দাবি করছি যে তৃণমূলের নেতারা তারা হচ্ছে যে গরিব মানুষের টাকা লুট করে নেতা হয়েছেন। আজকে মদন মিত্র এই দাবিটা যে করছেন, 100 কোটির মালিক হয়েছেন, তার মধ্যে নারদার ভিডিওতে যত টাকা নিয়েছেন সেটা তো লোকে চোখের সামনে দেখেছে, তারপর অন্যান্য অভিযোগ যা আছে সেটাও দেখেছে। কিন্তু এটা একা মদন মিত্র না, গোটা তৃণমূলের দলের ওপর থেকে নিচ অব্দি ওই 75-25-এর বখরার যে ভাগ, এই নিয়োগ দুর্নীতি, সারদা নারদা, গরু পাচার, কয়লা পাচারে, তার ফলে গোটা তৃণমূল দলটা দাঁড়িয়েছে দুর্নীতি তন্ত্রের ওপর। এই যে মদন মিত্র এই কথাটা বলেছেন, 100 কোটির মালিক হয়েছেন, কীভাবে ওই টাকার মালিকটা হলেন সেটা কি উনি বলেছেন? আর যদি ওনার আত্মগ্লানি হয় তাহলে পুলিশের কাছে কি বলছেন না কেন যে আমাকে অমুক লোক কত টাকা চেয়েছিল, আমাকে ওই পদ দিয়ে দেবে বলে? MLA হওয়ার জন্য কি কাউকে টাকা দিতে হয়েছিল? যদি হয়ে থাকে তাহলে তার নামটা গিয়ে পুলিশকে বলছেন না কেন? ফলে টিভি মিডিয়াতে থাকার এই আরতির জন্যে যদি কেউ এই ধরনের কথা বলেন, পুলিশ কেন সুমোটো মামলা করছে না এই ঘটনাটায়, যে তাহলে দুর্নীতি হয়েছে এবং দুর্নীতি নিয়ে পুলিশের মামলা করা হবে? কারণ পুলিশের শরীরে শিরদাঁড়াও নেই, ঘাড়ের ওপর মাথাও নেই। তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ এক মুখ মদন মিত্রর এহেন মন্তব্যে তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ একজন মুখপাত্র তিনি কি বলছেন, কুণাল ঘোষ কি বলছেন, শোনাবো আপনাদের। আমি জানি না মদনদার কোনো কথা বলেছেন, রসিকতা করেছেন, বা একটা ব্রডার কিছু রাজনীতি বোঝাতে গিয়ে কোনো উদাহরণ দিয়েছেন, সেটা সব দলকেই হয়তো মিন করেছেন। আমি পুরো বিষয়টা জানি না, আমি বলতে পারবো না। মাথায় রাখতে হবে বছর ঘুরলেই কিন্তু বিধানসভা ভোট, ফলে অনেক বিষয় অনেক বক্তব্য তা কিন্তু ইস্যু হয়ে যাবে, ভোটের ইস্যু। বাম রাজনীতি বা বলা ভালো রাম রাজনীতি, এই দুটো এখন খুবই আলোচনার বিষয়। কিন্তু এই রাম রাজনীতি যতটা আলোচিত হয়েছে তার বলার অপেক্ষা রাখে না। বাংলার নির্বাচনে কি একটা বড় ফ্যাক্টর হতে চলেছে এই রাম রাজনীতি? কেন বলছি তার কারণ নন্দীগ্রাম রাম মন্দিরের জমি নিয়ে সেখানে শুরু হয়ে গিয়েছে শাসক আর বিজেপির মধ্যে সংঘাত। অন্যান্য দল তারা গোটা বিষয়টা, যেখানে শুরুতেই বললাম ইস্যু, কুণাল ঘোষের দাবি যে হাসপাতালের নামে জমি নিয়ে সোনাচূড়ায় রাম মন্দির তৈরি করছেন শুভেন্দু অধিকারী। আগে হাসপাতাল হবে, তারপর মন্দির। নন্দীগ্রাম অনুষ্ঠান মঞ্চ থেকে ঠিক এভাবেই তৃণমূল নেতার হুঙ্কার। একবার দেখুন বিস্তারিতভাবে। আমার জায়গা আছে, একটা 2.5 বিঘা জায়গা আছে সোনাচূড়া, ওই জায়গায় আমরা স্থায়ী রাম মন্দির নির্মাণ করব এবং 6 এপ্রিল রামনবমীর দিন ভিত্তিপ্রস্তর স্থাপন। গত 22শে জানুয়ারি নিজের কেন্দ্রে দাঁড়িয়ে সোনাচূড়ায় রাম মন্দির তৈরির ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। জমি আন্দোলনের আঁতুড়ঘর নন্দীগ্রামে রাম মন্দিরের জমি নিয়ে নতুন বিতর্ক। তৃণমূলের দাবি, সমাজসেবামূলক কাজের জন্য মহাশ্বেতা দেবী সহ আরও অনেকে এই জমিটি কিনতে টাকা দিয়েছিলেন। পরে জমিটি নিজের নামে রেজিস্ট্রি করে নেন শুভেন্দু। বর্তমানে এই জমির মূল্য প্রায় 6 কোটি টাকা। তৃণমূলের অভিযোগ, শুভেন্দু আগে কথা দিয়েছিলেন ওই জমিতে হাসপাতাল হবে, কিন্তু এখন বলছেন মন্দির হবে। কুণালের সাফ কথা, নিজের নামে রেজিস্ট্রি করা জমি সেটা তো বিজেপির হয়ে যেতে পারে না। ওই জমিতে শহীদের রক্ত, ওই জমিতে শহীদ পরিবারের চোখের জল। মন্দির কেউ করছে করুক,
আমরাও চাই মন্দির হোক, মন্দিরের কেউ বিরোধিতা করছে না, কিন্তু মানুষকে দেয়া যে কথা রাখতে হবে, বিশ্বাসঘাতকতা চলবে না। ওই জমিতে প্রথমে আগে হাসপাতাল করতে হবে, বাকি অংশে কেউ কোনো মন্দির করলে সে করতে। বিরোধী দলনেতার ঘনিষ্ঠ মহলের দাবি, যে রাম মন্দিরের পরিকল্পনা নেওয়া হয়েছে সেটা সামাজিক কাজেরই আওতায় পড়ে। মন্দির সংলগ্ন আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথি ওষুধের দোকানও তৈরি করা হবে। রাম মন্দির বিষয়টা সোনাচড়া মানুষের আবেগ একটা আছে, সেই জায়গাটাকে তাকে সেই মর্যাদা দেয়া, সেই সঙ্গে নন্দীগ্রাম মানুষের আবেগকে মর্যাদা দেয়া। নিশ্চিত কেবলমাত্র রাম মন্দির হবে না, এখানে সমস্ত রকম পরিষেবা দেওয়ার জন্য সমস্ত রকম ব্যবস্থাই করা হবে। তৃণমূল বিজেপি দুপক্ষকেই খোঁচা দিতে ছাড়েনি সিপিএম। মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। নন্দীগ্রামের মানুষ চাইছে রুটি রুজি, নন্দীগ্রামের মানুষ চাইছে কর্মসংস্থান। সেটাকে ভুলিয়ে দিয়ে যারা বিভ্রান্ত করতে চাইছে তাদেরকে নন্দীগ্রামের মানুষ সঠিক সময়ে সঠিক উত্তর দেবে। 6 এপ্রিল রামনবমীতে সোনাচূড়ায় রাম মন্দিরের ভূমি পুজো। পূর্ব মেদিনীপুরেই জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ায়। এই নিয়ে তৃণমূল যখন জোর প্রচার চালাচ্ছে, তখন সেই জেলাতেই বড়সড় রাম মন্দিরের ঘোষণা। রাম মন্দিরের দরজা খুলবে 2026 সালে। 26-এর বিধানসভা নির্বাচনের ইস্যু কি এখনই ঠিক করে ফেলেছে শাসক আর বিরোধী? নন্দীগ্রাম থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। সংবাদ প্রতিদিনের সরস্বতীর সেরা স্কুল বাগদেবীর আরাধনায় স্কুলে স্কুলে নান্দনিকতা, ভাবনার প্রতিযোগিতা। কলকাতা সংলগ্ন এলাকার স্কুলগুলি থেকে বেছে নেওয়া হবে সেরারদের। খুদে সাংবাদিকদের জন্যও রয়েছে সারস্বত সম্মান। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার TV9 বাংলা। কলকাতাকে বেশ কয়েকটা জোনে ভাগ করে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যোধপুর পার্ক গার্লস স্কুলের দেবী বন্দনার ছবি দেখছেন, বিনোদিনী গার্লস স্কুলের দেবী বন্দনার ছবি দেখছেন, সেখানে অভিনেত্রী অমৃতা উপস্থিত। ছবি দেখছেন ল মেটনাল হাই স্কুল, সংস্কৃত কলেজিয়েট স্কুলের ছবি দেখছেন আপনারা। অন্যদিকে এপিজে স্কুল সল্টলেক পয়েন্ট স্কুল, বাগবাজার মাল্টিপারপাস গার্লস, পার্ক ইনস্টিটিউট ফর বয়েজ, আরও বেশ কয়েকটি স্কুলের ছবি আপনাদের দেখাই। একদিকে বিবেকানন্দ মিশন স্কুল, অন্যদিকে মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর। এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার TV9 বাংলা। পরিচালন সমিতির নতুন সভাপতির দায়িত্ব নেওয়ার পর চিত্তরঞ্জন কলেজে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা তিনি গিয়েছিলেন। জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্তাকে সরিয়ে চিত্তরঞ্জন কলেজে পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে শশী পাঁজাকে। নয়া সভাপতি হওয়ার পর প্রথমবার সরস্বতী পুজোর দিন কলেজে গেলেন রাজ্যের মন্ত্রী। সেই ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। চিত্তরঞ্জন কলেজ এটা এই এলাকার পরিচিত কলেজ, তো সেইখানে কিছু প্রশাসনিক কোনো বিষয় ছিল, তো প্রশাসন সেখানে ব্যবস্থা নিয়েছে। সঙ্গে রাজনীতির কি আছে, এখানে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট আছে, ছাত্রদের ইউনিয়ন আছে, এত সুন্দর করে সরস্বতী পুজো হচ্ছে, তো হই করে সিপি ইউনিট কেন? ছাত্রছাত্রীদের শুধু রাজনীতি দেখলে হবে? ছাত্রছাত্রীদের যদি কোনো অভিযোগ থাকে এবং সেই অভিযোগের কোনো ভিত্তিতে যদি শিক্ষা প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছেন, কোনো এখন সমস্ত ব্যাপারটা সলভড।